তো জনদুর্ভোগ তৈরি হয় ব্যাপকভাবে, অর্থনৈতিক ক্ষতি হয় এবং আইনশৃঙ্খলা সমস্যা ইত্যাদি সহ এর মানে সব খারাপ দিকটাই বেশি। মানে সেই জায়গা থেকে আসলে একটু মন্তব্য করবেন, কি দেখেন কিভাবে এর কোনো বিকল্প কি আসলে আছে, সমাধান আছে? জি ধন্যবাদ। আসলে এখন তো আমাদের সচরাচরই আমরা বিভিন্ন ধরনের আন্দোলন দেখি। তো আন্দোলনকে তার গতি মাত্রা বাড়ানোর জন্য বা মানুষের নজরে আসার জন্য বা কর্তৃপক্ষের কাছ থেকে সুবিধা আদায়ের জন্য এই রাস্তাগুলা অবরোধ করা এখন একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। বাট আসলে প্রতিবাদের ভাষা তো বিভিন্ন রকম হতে পারে। এটা জনসচেতনতার বিষয় যে আমি শুধু আমার দাবিটা আদায় করব, কিন্তু সারা শহরে বাস করে 2 কোটি মানুষ, তো সেই মানুষের কি হবে? তো এত মানুষের বসবাস এই শহরে, তো আসলে আমরা যে ইনফ্রাস্ট্রাকচার দেওয়া প্রয়োজন সেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার দিতে পারিনি। আমাদের যে পরিমাণ রাস্তাঘাট প্রয়োজন ছিল, আমাদের যে পরিমাণ কমিউনিকেশনের সুবিধা থাকার কথা ছিল, গণপরিবহন সহ অন্যান্য সুবিধা, তো সেই পরিমাণ সুবিধা আমরা শহরে এনশিওর করতে পারিনি। তার মধ্যেও কোনো একটা জায়গায় যদি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়, সেটা সমগ্র শহরকেই একেবারে চলাচলের অযোগ্য তৈরি করে ফেলে এবং বসবাসের জন্য এটা খুবই দুর্বিষহ হয়ে দাঁড়ায়। তো এখানে দাবি দেওয়া তো মানুষের থাকবে, এটা তাদের মৌলিক অধিকার, কিন্তু জনদুর্ভোগের কথা মাথায় রেখে যদি এই আন্দোলনগুলো হতো এবং এখানে না, জনদুর্ভোগের কথা চিন্তা করলে তো আসলে আন্দোলনটা সফল করা যাচ্ছে না, কারণ যাদের বিরুদ্ধে আন্দোলন আমরা মানে কর্তৃপক্ষের বিরুদ্ধে করি, কর্তৃপক্ষ তো আসলে নজরে নেয় না যদি জনদুর্ভোগ না হয়, চাপ তৈরি না হয়। সেই জন্য আমরা রিপিটেডলি জনদুর্ভোগ তৈরি করতে হয়, করেই যাব আমরা মনে হয় এটা পয়েন্ট করেছি। যতগুলো আন্দোলন হয় হলেই রাস্তা বন্ধ করবে আগে, অন্য কোনো ব্যবস্থার আগে প্রথম প্রেস ক্লাবের সামনে বন্ধ করবে, না হয় শাহবাগে বন্ধ করবে, না হয় এই মহাখালী বন্ধ করবে, যেখানে সুবিধা, যেখানে বেশি মানুষ চলাচল করে। বন্ধ করার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। ধরুন ঢাকা থেকে অনেক দূরের একটা ইউনিভার্সিটির কোনো সমস্যা হলো, ছাত্ররা কিন্তু আগে বন্ধ করবে যে মেইন যে রাস্তাটা, বা অন্য কোনো শ্রমিকরা আন্দোলন করছে তারা কিন্তু সেই তার যে কারখানার পাশে যে রাস্তাটা সেটি কিন্তু বন্ধ করবে না, এসে বন্ধ করবে যাতে ঢাকা অচল করা যায়। না, কিন্তু তাদেরও তো যুক্তি আছে, যারা আন্দোলন করছেন তাদের যুক্তি এরকম যে ধরেন 5 দিন ধরে একটা ঘটনায় আন্দোলন হলো, সেই আন্দোলনটা তেমন আমলে আসলো না। যখন ওই আন্দোলনটা যমুনা অভিমুখে গেল, তখন এটা আসলে ব্যাপকভাবে আলোচনা তৈরি হয়, বা রাস্তা বন্ধ করে দিল, শাহবাগ বন্ধ করে দিল, তারপরে কর্তৃপক্ষ রিয়াক্ট করে। কিন্তু মানে এটা মানে আমি একটা কথা বলছি রাষ্ট্রের বিরুদ্ধে, মানে রাষ্ট্রের কাছে আমি কোনো দাবি করছি, সেটা যদি একজন মানুষও হয়, সেটাও যদি রাষ্ট্র রিয়াক্ট করে সঙ্গে সঙ্গে, মানে এই কালচারটাও তো নেই আমাদের। না, এই রাষ্ট্র তো সহজে রিয়াক্ট করতে চায় না, সহজে দাবি দেওয়া শুনতে চায় না। চূড়ান্ত পর্যায়ে ঠিকই বলেছেন, যখন চূড়ান্ত পর্যায়ে যায় সচিবালয় ঘেরাও করে, যমুনা ঘেরাও করে, প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়, তখন কিন্তু তারা শোনার চেষ্টা করে, আগে কিন্তু শুনতে চায় না। দাবি মানার ক্ষেত্রে কিন্তু আসলে দাবির যৌক্তিকতার ব্যাপার আছে, যে আমি কি চাচ্ছি, এই চাওয়াটা কি আমার আসলে কতটুকু অধিকারের বিষয় আর কতটুকু আমার মানে অতি মূল্যায়িত বিষয়টা। তো এই জায়গাগুলা আমাদের আসলে বিবেচনা করতে হবে যে আমি একটা কিছু চাইছি, কিন্তু এটা কি আসলে এই মুহূর্তে আমার চাওয়ার বিষয় কিনা। তো সেই জায়গাগুলো বিবেচনা করতে হবে। আর যার কাছে চাওয়া, তার ওইখানে মানে বিভিন্ন ভাবে যাওয়া যায়। শুধু যে রাস্তা বন্ধ করলে দাবি দেওয়া মানা হয়, তাহলে তো আপনার এই যে 400 যে আন্দোলনের কথা বলতেছেন, তো সবগুলো তো কি মানা হয়েছে? কারণ সবগুলো তো মানার মতো ছিল না হয়তোবা। কিন্তু এই আজকের আন্দোলনটা যদি আমরা একটু রাস্তা বন্ধ করে রাখলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দাবিতে, আসলে কি বিশ্ববিদ্যালয়ে দেওয়া সম্ভব হয়েছে? কারণ এটার সাথে লিঙ্কেজ আছে, অনেক কিছুর লিঙ্কেজ আছে। তো হয়তোবা ভবিষ্যতে দিতেও পারে, কিন্তু এই মুহূর্তে সেই পরিস্থিতি হয়তো নেই। কাজে রাস্তা বন্ধ করলে যে দাবি দেওয়া আদায় হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু তেমন না। আর আমি কি নিয়ে দাবি করছি সেইটারও একটা ব্যাপার আছে। আমি অন্যকে দেখলাম যে সে একটা দাবি তুলেছে, তো ওই ধরনের কোনো কিছু আমিও আমার জায়গায় থেকে চাওয়া শুরু করে দিলাম। কিন্তু এইখানে আসলে এখন আমাদের একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার তৈরি হয়েছে। এখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানকার আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র দাবির চেয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে এখন আমাদের যে মৌলিক যে বড় কাজগুলা, সেই কাজগুলাকে যদি সম্পাদন করতে হয়, তাহলে আসলে বৃহত্তর স্বার্থে অনেক ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করার প্রয়োজন বলে আমি মনে করি। তো দাবি দেওয়া তো অনেক দাবি দেওয়া, যেমন এই দাবিটা এটা ছিল বেতন ভাতা পরিশোধের দাবিতে
আন্দোলন। এখন বেতন ভাতা তো আসলে জনগণও দিবে না, রাষ্ট্রও দিবে না, এটি দিবেন তার মালিক পক্ষ। 3 জন মালিকের বিরুদ্ধে দেখলাম যে বোধহয় ইন্টারপোল নোটিশ করেছে যে তাদেরকে তারা বেতন না দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন, রাষ্ট্রও দিবে না, জনগণও দিবে না, তাদের তো বেতন পেতে হবে। এবং সরকারের উপর যখন চাপ পড়বে তখন মালিক পক্ষকে ধরার চেষ্টা করবে। কিন্তু যদি এটা এরকম হতো যে যদি কোনো একটা যাওয়ার জায়গা থাকতো, যে সেখানে গেলেন, সঙ্গে সঙ্গে সেই কর্তৃপক্ষ খুব রিয়াক্ট করলেন এবং ওই মালিকদেরকে ডেকে সমাধানের যদি উদাহরণ থাকে, তাহলে তো এটা কিছু হতে পারে। আর এখানে আমাদের সংকটগুলো আরও একটি কারণ আছে, উনি ভালো বলতে পারবেন। আমাদের ঢাকায় কিন্তু পর্যাপ্ত জায়গা নেই, রাস্তাঘাট নেই। একটা আধুনিক নগরীতে 25% রাস্তা থাকতে হয়, সেখানে আছে 7%। আমরা সেটা আর 5 বছর আগের হিসাব। 7% সে অধিকাংশ দখল করে রেখেছে, নানা ধরনের দোকানপাট, ফুটপাত দিয়ে আপনি হাঁটতে পারবেন। আগে তো যানজট ছিল ঢাকা, এখন কিন্তু জনজট শুরু হয়েছে। আপনি দেখবেন যে এই কারওয়ান বাজার দেখেছি, আপনি 2-3 মিনিটের রাস্তা করতে পারবেন না। আপনি যে ফুটপাতে উঠবেন আপনি সুযোগ পাবেন না, মানুষ আসতেছে, আপনি যেতেই পারবেন না। মানে জনজট শুরু হয়েছে এখন। আর মানুষ যে কোথাও গিয়ে আন্দোলন করবেন সেই জায়গাটাও তো নেই, নানা সমস্যা আছে। রাস্তা ছাড়া ফাঁকা জায়গা কোথায়? না, সেটাই তো, এগুলো নানা কারণে এগুলো হচ্ছে এখন। জি, ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম, আপনাকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ।